যদি একটা ভাষা শিখতে হয়, তোমাকে মুখ খুলতে হবে। আমি একটা বই কিনে নিয়ে আসলাম, কিভাবে হাউ টু রাইড আ বাইসাইকেল, কিভাবে একটা বাইসাইকেল চালানো যায় বা কিভাবে সাঁতার শেখা যায়, এর উপরে আমি একটা বই বাজার থেকে কিনে আনলাম। ওইটা যদি আমি সারা জীবন আমি পড়তে থাকি, কখনো সাঁতার শেখা বা বাইসাইকেল চালানো শেখা এটাকে আমি শিখতে পারবো? আমার মনে হয় পারবো না। কেন পারবো না? কারণ এই জিনিসগুলো আমাকে প্র্যাকটিক্যালি করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি গ্রামারের যতই রুলস জানেন, ক্রিকেট প্লেয়াররা এরা স্বল্প শিক্ষিত হয় বেশিরভাগ, কিন্তু এরা স্পন্টেনিয়াসলি ইংরেজি বলতে পারে। কিভাবে বলতে পারে? বিভিন্ন দেশে যখন খেলতে যায় বা যখন ওরা ওদের রুমে থাকে, ব্রাকে থাকে, বা ওরা যখন অন্য দেশের প্লেয়ারদের সঙ্গে মেশে, তখন কিন্তু ইংরেজি প্রচুর পরিমাণে স্পিকিং করতে হয়। তাদের যে কোচ, বাংলাদেশের একজন ক্রিকেট ক্রিকেট টিমের বিদেশি কোচ থাকতে পারে, তো সে কিন্তু বাংলা ভাষা জানে না। ওই কোর্স কি করবে? ওই কোর্স করবে কি, ইংলিশে তাদেরকে প্রশিক্ষণ দিবে। তো ইংলিশ গ্রামার না জেনেও শুনতে শুনতে ইংলিশ কিন্তু বলা শেখা যায়। তো প্রচুর পরিমাণে ইংরেজি বলতে হবে। আমাদের কনভার্সেশন ক্লাস বা প্রেজেন্টেশন ক্লাসগুলো যখন আসবে, আগে গ্রামারের রুলগুলো একটু শিখাইনি, তারপর আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্পিকিং করতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা 3 মাসের জন্য আমার কোর্সে যারা ভর্তি হয়েছেন, আরো সময় বেশি লাগুক সমস্যা নাই, কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে যে আমাকে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে এটা শিখতে হবে। আমি যদি মাসের পর মাস স্যারের কাছে পড়তে থাকি, আমার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, আমার পড়েতে কোনো লাভ নাই। প্রচুর পরিমাণে ইংলিশে স্পিকিং করতে হবে। এখানে আমেরিকা থেকে আসেন একজন, দেখবেন আপনার দেশে আমেরিকান অ্যাকসেন্টে যারা কথা বলে, সাদা চামড়ার লোক যারা, ইউকে তে যারা থাকে, দুইটা অ্যাকসেন্ট কিন্তু আলাদা। আমাদের দেশে বরিশালের অঞ্চলের ভাষা, চট্টগ্রামের ভাষা আলাদা, খুলনা অঞ্চলের ভাষা, নোয়াখালীর ভাষা কিন্তু আলাদা। বাংলাই কথা বলছে, কিন্তু অ্যাকসেন্ট আলাদা, অর্থাৎ কথা বলার ধরন। তো এটা দুইটা অ্যাকসেন্টের উপরে আমরা কথা বলা শিখবো। আমাদের 25 থেকে 30টা ক্লাস যখন হয়ে যাবে, তখন আমরা ইংলিশে স্পিকিং করব, প্রচুর পরিমাণে কনভার্সেশন করতে হবে, ডায়লগ থাকবে, এবং আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। তো আমরা মূল জায়গায় ফিরে আসি। আমরা এখানে পড়েছি হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো এখানে আমি যদি একটু প্রশ্ন করি, স্পেসিফিক ভাবে, আরাধ্যা বলো তো, এই যে নাউন, এই নাউনটার সংজ্ঞা বা নাউনের উদাহরণ কি হইতে পারে বলতে পারবা? নাউন কাকে বলে, বা নাউনের দুইটা একটা উদাহরণ। ধন্যবাদ, থ্যাংক ইউ। এই নাউনটাও দেখবা তোমার বাসায় যে গ্রামার বই রয়েছে, এই গ্রামার বইয়ের ভিতরে নাউনটা পাবা, এবং এই বই থেকে পড়বা, এবং আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আজকে, ডিটেইলস নাউন এবং প্রোনাউনটা আমি বুঝিয়ে দিব। তো এখানে আমাদের এই শীটটা কভার করা হয়ে গেছিল, এখানে আমাদের বেশি সময় নেওয়ার দরকার হয় না। প্রকারভেদ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এখানে প্রত্যেকটা সংজ্ঞা সহ এই শীট কি আমি কমপ্লিট করেছিলাম? কেউ কি বলতে পারবেন? ফজলুল হক সাহেব একটু হেল্প করেন আমাকে, এটা কি কমপ্লিট হয়েছিল নাকি আমি কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে? থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমি একটু প্রশ্ন করতে পারি। যেমন অ্যাজেক্টিভটা নিয়ে আমি যদি একটু কথা বলি, অ্যাজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। মনি আক্তার, আপনি বলেন তো অ্যাজেক্টিভের 2টা 4টা উদাহরণ একটু দিবেন, যে এইটা অ্যাজেক্টিভ স্যার। অ্যাজেক্টিভ কেমন হয় দেখতে, এর চেহারাটা কেমন, বলেন। থ্যাংক ইউ। আরো একটু হয়, সংখ্যা 1 থেকে 1 কোটি পর্যন্ত, আমি যদি বলি 10, 20, 30, 50, 100, এই সবগুলা কিন্তু, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু সব অ্যাজেক্টিভ। দেখেন, আমি ইংরেজি যে শিখছি, আমার কোনো উন্নতি হচ্ছে কিনা, এটা আমি কিভাবে দেখব? এটা আমি দেখব যে আপনি যখন একটা সেন্টেন্স অ্যানালাইসিস করা শিখে যাবেন, একটা সেন্টেন্স, একটা বাক্যের ভিতরে মনে করেন 8 বা 9টি ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি ইংরেজি শিখতে পারছি, আমার ইংরেজি শিখে কাজ হচ্ছে। তো এখানে যদি বলি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে, এখানে গুড কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। কারণ সে এটা তার, ওই লোকটা বা ওই ছেলেটার একটা গুণ বোঝাচ্ছে, ছেলেটা কেমন, সে ভালো। তাই বলছে এখানে, দেখেন আমরা এই বিষয়গুলো কিন্তু আগের দিন পড়েছিলাম। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজড টু অ্যাড সামথিং টু দা মিনিং অফ আ নাউন। অন্যভাবে বলা যায়, আমরা কিভাবে বলতে পারি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের, এই জায়গাটা আমাদের শুধু মনে রাখতে হবে, কিসের? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আমি যদি বলি হি ইজ ইল, সে অসুস্থ, ইল, এখানে ইলটা কোন পার্টস অফ স্পিচ? এখানে ওই লোকটির একটি অবস্থা বোঝাচ্ছে, একদমই ঠিক বলেছেন, অবস্থা, সে কেমন অবস্থায় আছে? অসুস্থ অবস্থায়। তাই বলা হচ্ছে, সহজ ভাবে বলা যায়, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ,
অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে। তাকে কি বলে? অ্যাজেক্টিভ বলে। অ্যান অ্যাজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজড টু অ্যাড সামথিং to the meaning of a noun, or an adjective is a word used for qualifying or adding something to the meaning of a noun or a pronoun। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ এইটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো আপনারা এই শীটটা মোটামুটি পড়েছেন, সবাই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এর জন্য ধন্যবাদ। দেখেন প্রেপোজিশন বুঝাইছিলাম, আমাদের এই যে প্রায় 70টা ক্লাস হবে, এই ক্লাসগুলোর ভিতরে প্রেপোজিশন ডিকশনারি নামে আপনাদের আলাদা আলাদা একটি ক্লাস করাবো, এবং এই প্রেপোজিশনের যে ক্লাসগুলো হবে, শুধু প্রেপোজিশনের উপর একটি ক্লাস আছে। এই প্রেপোজিশন সম্পর্কে আমাদের অনেক সমস্যা থাকে, এটা আমরা সমাধান করতে পারবো। বিশেষ কিছু ক্লাস থাকবে, যেমন ভার্বের উপরে মিনিমাম 3-4টা ক্লাস পাবেন শুধু ভার্বের উপরে। তো আমরা এর পরবর্তী যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে, দেখেন, হ্যাঁ, নাউন। আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার, এদের ভিতরে বড় ভাইয়ের নাম হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষ্য। এই বিশেষ্য হচ্ছে এই সবার ভিতরে বড়। এর কাজ কি? এর কাজ হচ্ছে সবার নাম মনে রাখা, সবার নাম স্মরণ করিয়ে দেওয়া। যদি আমি এটা পার্সনিফিকেশন করি, নাউনকে আমি একজন ব্যক্তির সঙ্গে তুলনা করলাম, এই নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। আমরা বাংলায় পদ পড়েছি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। পদ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো দেখেন এখানে যে অব্যয় পদটা আছে না, ইংরেজরা অর্থাৎ সাদা চামড়ার লোক যারা, ব্রিটিশ বলা হয়, এরা করলো কি, এরা এই যে 5 প্রকার পদ এটা মানতে নারাজ। এরা ওই যে অব্যয় পদটাকে আবার 3 ভাগে ভাগ করলো, অর্থাৎ প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো 5 আর 3 যোগ করলে হয় 8। এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ যখন আমরা ভালোভাবে বুঝে যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 50% কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। কত পার্সেন্ট বলেন তো? 50%। তো সেই 50% কি কি, আমরা এই জায়গাগুলা একটু দেখবো, খুব ক্লিয়ার করে দেখবেন। এবং এই প্রেপোজিশন, নাউনটা সবকিছুই ভালোভাবে বুঝতে হবে। তো নাউন বুঝতে হবে বেশি ভালো করে কেন? এই দুনিয়ায় নাউনের পরিমাণ সব থেকে বেশি। দেখবেন আমরা এই সংজ্ঞাটায় যাই, নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম, দেখেন আমি একটু হাইলাইট করলাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি করা হয়, নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। এখানে দেখেন আমাদের চোখের সামনে যা দেখি সবগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। আবার খেয়াল করবেন, নাউন দ্বারা কিসের নাম বোঝায় বলেন তো? নাউন দ্বারা কি বলছে? নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা অথবা কোনো গুণের নাম বোঝায়। এটা আমরা একটু ভালোভাবে দেখবো। নাউন রিফার্স, অর্থাৎ নাউন উল্লেখ করে, টু এনি কাইন্ড অফ নেম, অর্থাৎ যে কোনো প্রকার নাম উল্লেখ করে। আমরা সকালে ঘুম থেকে উঠলে আমাদের এই যে চোখ, আমরা যখন চোখ মেলে তাকাই এবং রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যা কিছু দেখতে পাই দু চোখে, সবই নাউন। এবং একটি মজার ব্যাপার হচ্ছে, আমরা কিছু জিনিস দেখতে পাই না, সেগুলোও নাউন। তাহলে কি, এই দুনিয়ায় নাউনের পরিমাণটা সবচেয়ে বেশি, এবং সেই সঙ্গে সঙ্গে ভার্বের পরিমাণটাও বেশি। নাউন এবং ভার্ব, এইটার মানে কোয়ান্টিটিটা কিন্তু বেশি, এবং এটা আমাদেরকে বুঝতে হবে। ভার্বের ব্যবহার, আমি বলেছিলাম গত আপনারা যারা ক্লাস করছেন, ভার্বের ব্যবহার, এই একটা মানুষ যদি তার রুহু বা আত্মা যদি বেরিয়ে যায়, সে কিন্তু মারা যায়। ভার্বটা, এই দেখেন পার্টস অফ স্পিচ বলেছে কি, পার্টস অফ স্পিচ শিখলে ভালোভাবে আপনি 50%, 50% ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে পারবেন। আমি বলবো 80% পারবেন। এই যে ভার্বের কথা আমি বারবার উল্লেখ করছি, এই ভার্বটাও কিন্তু পার্টস অফ স্পিচের একটি অংশ। তো পার্টস অফ স্পিচ ভালো শেখা মানেই হচ্ছে ইংরেজি শেখা হয়ে যাওয়া। তো কি বলছে, নাউন রিফার্স টু এনি কাইন্ড অফ নেম মিন্স হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। Nouns are used to name person, things, animals, events, place, ideas, etc. দেখেন, নাউন্স আর ইউজড, নাউন ব্যবহার করা হয় টু নেম পারসনস, অর্থাৎ ব্যক্তির নাম, থিংস কোন জিনিসের নাম, অ্যানিমালস, ইভেন্টস, প্লেস, আইডিয়াস এটসেট্রা। এখানে আমরা যদি কিছু একটু উদাহরণ দেখতে পাই, দেখেন উদাহরণটা কেমন দেওয়া যায়। এই নাউনের কিছু আমরা এক্সাম্পল দেখবো। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম, তো করিম হচ্ছে নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। কুয়েত কিসের নাম বলেন তো? দেশের নাম। কুয়েত কিসের নাম? একটি দেশ। ডায়মন্ড ইজ আ ভ্যালুয়েবল, ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ হীরক বা ডায়মন্ড একটি বস্তুর নাম, খুব মূল্যবান। তো এখানে করিম, কুয়েত, ডায়মন্ড, এগুলো একটা একজন ব্যক্তির নাম, দেশের নাম, একটা বস্তুর নাম। তো এইগুলা কিন্তু নাউন। নাউন্স আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। এইবার দেখেন আমরা একটু ভিতরে প্রবেশ করব।
এই নাউন্স আর ক্লাসিফাইড, নাউনকে শ্রেণী বিভক্ত করা হয়েছে পাঁচ ভাগে। কয় ভাগে? পাঁচ ভাগে। প্রপার নাউন, এইটার বাংলা অর্থ কি? নামবাচক বিশেষ্য। মনে রাখবেন, এটা কিন্তু আমরা প্রায় ভুল করে বসি। কমন নাউন, কালেকটিভ নাউন, এইগুলো আমরা ভুলাই ফেলি যে কোনটার নাম কি হবে। তো ভালোভাবে একটু খেয়াল করবেন। প্রপার নাউন এইটার বাংলা হচ্ছে নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। ওই যে আমি বলেছি কিছু জিনিস দেখা যায় না, তার ভিতরে একটি বড় জিনিস যেটা না হলে আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারি না, অক্সিজেন। অক্সিজেন কিন্তু আমাদের চারিপাশে সব সময় থাকে, এই অক্সিজেন আমরা দেখতে পাই না, অথচ এই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচি না। তো এখানে সেই অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আনসিন জিনিস বা গুণবাচক যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেমন প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। তো এখানে অক্সিজেনকে আবার ম্যাটেরিয়াল নাউনের ভিতরেও ধরা হচ্ছে। মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি, তারপর এই যে বিষয়গুলো আছে এগুলো গুণবাচক, গুণ বুঝাবে। তো এখানে কি বলছে? প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। দেখেন প্রত্যেকটার কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করব। প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউনটা কেমন হয়, এই প্রপার নাউনটা আমরা এখন একটু ভালো করে শিখবো। প্রপার নাউন সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে? মিস্টার ফজলুল হক, একটু বলতে পারবেন যে প্রপার নাউনটা কেমন হয়? আনমিউট প্লিজ। প্রপার নাউনটা কেমন হয় একটু বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলেন। হুম। হ্যাঁ দেখেন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কি বলছে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে, অথবা নির্দিষ্ট বস্তুকে বুঝাবে, অথবা কোনো স্থানের নাম বুঝাবে, তাকে প্রপার নাউন বলবে। তাকে কোন নাউন বলবে? প্রপার নাউন বলবে। আর প্রপার নাউন রিফার্স টু a specific names of person, things, place, etc. and always start with a capital letter. এই একটি বাক্য খুব ভালোভাবে মনে রাখবেন। এই প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এটা বড় হাতের লেটার দ্বারা শুরু হয়, অক্ষর বা বর্ণ দ্বারা শুরু করতে হয়। তো আমরা এখানে সংজ্ঞাটা কি পেলাম? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আর প্রপার নাউন রিফার্স টু স্পেসিফিক নেমস অফ পারসন, থিংস, প্লেস, এটসেট্রা এন্ড অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। এটা সবসময় বড় হাতের লেটার। যেমন আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, এখানে শেক্সপিয়র একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা হচ্ছে প্রপার নাউন। উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, আমরা সিলেটে ভ্রমণ করার একটি পরিকল্পনা করেছিলাম। আমরা কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিলাম? সিলেট যাওয়ার পরিকল্পনা করেছিলাম। এখানে সিলেট একটা নির্দিষ্ট জায়গার নাম, এটা প্রপার নাউন। হ্যাভ ইউ এভার সিন দা তাজমহল, হ্যাভ ইউ এভার সিন দা তাজমহল, তাজমহল একটি স্থাপনার নাম। তো এইটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের বাংলাটা কি বলেছি? নামবাচক বিশেষ্য। এই বিষয়গুলো খুব অ্যাটেন্টিভলি একটু শিখতে হবে, কারণ আমরা 6, 7, 8, 9 এইগুলো পড়ে আসছি, কিন্তু এখন আমাদের হৃদয়ে এগুলো নাই। তো আমরা আবার একটু রিভিশন দিচ্ছি, আমাদের যে মরিচাটা পড়ে গেছে, এই জং কিন্তু আমরা এখন একটু ঘষে ঘষে আবার তুলে দিচ্ছি। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু দেখেন আবারও একটু জানাচ্ছি, কারণ আমরা যখন স্পিকিং করব, আমরা যখন ফ্রি হ্যান্ডে লিখতে যাব, আমাদের এই সম্পর্কে, এই যে প্রপার নাউন, কমন নাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, আমরা কখনোই লিখতে পারবো না। তো প্রপার নাউন নামবাচক বিশেষ্য। প্রপার নাউন কি হবে? নামবাচক বিশেষ্য। যেমন এখানে শেক্সপিয়র, সিলেট, তাজমহল, এই শেক্সপিয়র একজন ব্যক্তির নাম, সিলেট একটা জায়গার নাম, এবং তাজমহল একটি স্থাপনার নাম। এই জন্য এগুলা সব প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আশা করি প্রপার নাউন সম্পর্কে যত সমস্যা ছিল বুঝতে পেরেছেন। প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়। দেখেন এটা আমি মার্ক করে দিয়েছি। প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হবে। এখানে মোর এক্সাম্পল বাংলাদেশ, ইন্ডিয়া, রাজশাহী, ঢাকা, তারপরে গীতাঞ্জলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে, অর্থাৎ এগুলা কিন্তু সব প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। এরপর আমরা চলে আসব কমন নাউন। কিসে চলে আসবো বলেন তো? কমন নাউন, এইটার বাংলা কি? জাতিবাচক বিশেষ্য।
কমন নাউন এবং কালেকটিভ নাউনে কিন্তু আমরা ভুল করে ফেলি। আমরা খুব ক্লিয়ার এটা আজকে এই ক্লাস থেকে দেখতে পারবো। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউন শব্দের অর্থ কি হবে বলেন তো? জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, সংজ্ঞাটা ভালোভাবে খেয়াল করবেন। হেয়ার ইউ ক্যান সি, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে কমন নাউন বলে। এটা কিন্তু আমরা প্রায় এখানে কনফিউজ হয়ে যাই, সেই জায়গাটা খুব ভালোভাবে একটু আজকে দেখে যাবেন। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বুঝায়, তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, এখানে কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে বোঝানো হয়নি। বুক, পৃথিবীর সমস্ত বুককে কিন্তু এখানে বোঝানো হয়েছে একটি শব্দের মাধ্যমে, সেটা হচ্ছে বুক। জাতিবাচক বিশেষ্য কিন্তু এটা। ডগ, পৃথিবীতে যত ডগ আছে, ফ্লাওয়ার আছে, এগুলা সব কমন নাউন। আর কমন নাউন রিফার্স টু এ স্পেসিফিক generic name of persons, place, things, etc. It is the opposite of proper noun. কত সুন্দরভাবে একটি মাত্র বাক্যে আমরা এই কমন নাউন বুঝতে পারি। কি বলছে? ইট ইজ দা অপোজিট অফ প্রপার নাউন। ইট ইজ দা অপোজিট অফ প্রপার নাউন। এটা প্রপার নাউনের ঠিক বিপরীত। এটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা এটা বুঝি একটু। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউন শব্দের অর্থ কি হবে? জাতিবাচক বিশেষ্য। অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্রছাত্রীকে আলাদা করে বোঝানো হয়নি। এখানে কিন্তু স্টুডেন্ট বলতে কিন্তু সকল ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে। ডগ ক্যান বি ভেরি কিউট, ডগস ক্যান বি ভেরি কিউট, ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে। সেটা যে কোনো জাতের কিংবা যে কোনো ধরনের, যে কোনো রঙের, যে কোনো দেশের, যে কোনো পরিবেশের কুকুর হইতে পারে। এখানে কিন্তু কোনো কুকুরের নাম উল্লেখ করে দেয়নি। আমাদের বাড়িতে যে কুকুরটি আছে, আপনার বাড়িতে যে কুকুরটি আছে, এই কুকুরের নাম উল্লেখ করে দেয়নি। এখানে কুকুর বলতে সকল কুকুরকে বুঝাচ্ছে। এই জন্য এগুলাকে বলা হচ্ছে কমন নাউন। এগুলোকে বলা হচ্ছে কমন নাউন। তারপর একটু দেখি, ইউ লাভ ফ্লাওয়ার, তুমি ফুল ভালোবাসো। এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে। এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকমের ফুলকে বোঝানো হয়েছে। এটা যে কোনো জাতের বা ধরনের ফুল হইতে পারে। হতে পারে গোলাপ, হতে পারে টিউলিপ, হতে পারে শিউলি, হতে পারে রজনীগন্ধা, কিংবা যে কোনো ফুল হতে পারে। ইউ লাভ ফ্লাওয়ার, ইউ লাভ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকমের ফুলকে বোঝানো হয়েছে। এখানে একটি কোনো ফুলের নাম বলিনি। আমি এতক্ষণ কি শিখালাম? কমন নাউনটা শিখালাম। কি শিখালাম বলেন তো? কমন নাউন। আর উপরে আমি কি শিখিয়েছি? এখানে শিখিয়েছি প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য। দেখেন, এই প্রপার নাউন এবং কমন নাউনের একটি চার্ট এখানে দেওয়া হচ্ছে। ডিফারেন্স বিটুইন কমন নাউন এন্ড প্রপার নাউন, ডিফারেন্স বিটুইন কমন নাউন এন্ড প্রপার নাউন। কমন নাউন এবং প্রপার নাউনের ভিন্নতাটা কি আমরা একটু দেখব। প্রথমে লিখেছি আমরা কমন নাউন, প্রথমে কি লিখেছি? কমন নাউন। তারপরে কি লিখবো? তারপরে লিখলাম প্রপার নাউন। একটু ভালো করে খেয়াল করবেন, একটা চার্টের মাধ্যমে আমরা সব নাউন গুলা দেখতে পারবো। কমন নাউনের ভিতরে আছে ম্যান। তো এই কমন নাউন থেকে, এইখান থেকে কমন নেওয়া যায় অঙ্ক করার সময়। লসাগুর বেলায় না, দেখবেন গসাগুর বেলায় কিন্তু কমন নেওয়া যায়। ম্যাথমেটিক্যাল টার্ম যদি ভালো মনে থাকে এটা বুঝতে পারবেন। তো ম্যান, ম্যান বললে এটা কমন নাউন। এইটা পৃথিবীর সব ম্যানকে একত্রে বোঝানো হচ্ছে। তো এই ম্যান থেকে আমি যে কোনো একটি কমন নিয়ে চলে গেলাম, রানা, রবিন, রহিম, করিম, এটা কিন্তু প্রপার নাউন হয়ে গেল। এটা কি হয়ে গেল? তখন প্রপার নাউন হয়ে গেল। এটা নির্দিষ্ট কোন ব্যক্তি, মানে নাম বোঝাচ্ছে যখন। কিন্তু আমি যদি বলি ম্যান, এই ম্যান বললে কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এই ম্যান বললে তখন এটা কি হয়ে যাবে? একটা জাতি বুঝাচ্ছে, মনুষ্য জাতিকে বুঝাচ্ছে ম্যান শব্দ দ্বারা। একটি মাত্র চার্টের মাধ্যমে। এটা আপনারা খুব কম বইতে কিন্তু এইভাবে পাবেন। এই সুন্দর পিডিএফটা আপনারা একটু ভালো করে পড়বেন। কমন নাউন এবং প্রপার নাউন আমাদের যাদের কনফিউশন আছে, কখনোই আর ভুল হবে না। পোয়েট, এটা কমন নাউন। এইটা পোয়েট বললে পৃথিবীতে যত কবি আছে সব কবিকে একত্রে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি রবীন্দ্রনাথ ট্যাগর, কাজী নজরুল ইসলাম, এটা বললে কি হবে? ওই পোয়েট থেকে আমি কমন নিয়ে চলে এসেছি কোনো ব্যক্তির স্পেশাল, অর্থাৎ স্পেসিফিক কোনো নাম দিয়ে কাউকে বোঝাচ্ছি। রবীন্দ্রনাথ ট্যাগর, কাজী নজরুল ইসলাম। ওশান, ওশান শব্দের অর্থ কি? এটা সমুদ্র। অর্থাৎ আমাদের যত সমুদ্র আছে সব, কিন্তু এখান থেকে আমি কমন নিয়ে চলে যাচ্ছি, তখন সেটা প্রপার হয়ে যাবে। প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান,
কান্ট্রি, পৃথিবীতে 230টা দেশ আছে। এর ভিতরে স্বাধীন দেশ আছে কতটি? 195টি। তো এই যে সকল দেশ কান্ট্রি, এটা কি হবে? এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া, এখান থেকে আমি কমন নিয়ে চলে গেলাম। বিল্ডিং, বিল্ডিং বলতে পৃথিবীতে যত বিল্ডিং আছে এটা কমন হয়ে গেল। এইখান থেকে আমি একটি দুইটা বিল্ডিং এর নাম নিয়ে চলে গেলাম। বুর্জ খলিফা দুবাই, প্রিন্সেস টাওয়ার, আইফেল টাওয়ার, তাজমহল। অর্থাৎ এখান থেকে কোনো স্থাপনার নাম আমি যখন ভাগ করে নিয়ে যাব, তখন সেটি প্রপার নাউন হয়ে যাবে। সেটি কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। এই যে তুলনামূলক ভাবে বুঝাই দিলাম, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? লেট মি নো দ্যাট প্লিজ। ইয়েস স্যার। এইভাবে প্রত্যেকটা লেসন আপনাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দিব। অবশ্যই অবশ্যই আসবে। এখানে কিন্তু ওই সব রানাকে বুঝাচ্ছে না। আপনার সামনে মনে করেন আপনার বন্ধু দাঁড়িয়ে আছে, আপনি বললেন যে রানা কাম হেয়ার, এখানে ওই রানাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। এই জন্য এখানে রানাটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু রানা একজন মানুষ, পুরুষ মানুষ বা একজন মানুষ। আমি যখন বলবো শুধু মানুষ, ম্যান বলবো, তখন এই ম্যানটা চলে যাবে কমন নাউনের কাতারে। আর ওই ম্যানের ভিতরে থেকে আমি একটি কমন নিয়ে চলে গেলাম, একটা ম্যান, তার নাম হচ্ছে রানা। এই রানাটা আবার প্রপার নাউনের ভিতরে চলে যাবে। একদমই একদমই ঠিক। এখানে দেখেন আমি একটু বলি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, ক্যার ইউ ক্যান সি, আমি এগুলো একটু গ্রিন কালারে হাইলাইট করছি, দেখেন। বলছে যে কোন নির্দিষ্ট, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, ওই যে আপনার বন্ধু নির্দিষ্ট করে হয়ে গেল রানা। তো এই রানা কিন্তু এখানে প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। তাকে কোন নাউন বলে? প্রপার নাউন বলে। এখানে আমি যদি এইভাবে লিখি, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, এখানে আপনি দিতে পারেন আই লাইক দ্য স্টোরি অফ রানা। আপনার বন্ধুর অনেক স্টোরি আছে, তো এখানে রানা কিন্তু সে প্রপার নাউনের আওতায় পড়বে। অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। শেক্সপিয়রের নাম এস বড় হাতে দেওয়া হয়েছে, সিলেটের নাম এস বড় হাতে, তাজমহলের টি বড় হাতের। তো এখানে ওই রানাটাও কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার হয়, এতটুকু জাস্ট মনে রাখবেন। তো এখানে কমন নাউন এবং প্রপার নাউনের আমরা একটা তুলনা দেখলাম। এই তুলনাটার মাধ্যমে কিন্তু আমরা প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। পরে আমরা একটু চলে যাই, দেখেন। ও, এখানে আরো একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না। কি বলা হলো? কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না। সে আর্টিকেল নিয়ে বসবে, না হয় কমন নাউন প্লুরাল হবে। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। এটা আমি আবার দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাবো। কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না। সে হয় আর্টিকেল নিয়ে বসবে বা ডিটারমাইনার, অথবা কোনো কমন নাউন প্লুরাল হবে। আর্টিকেল ডিটারমাইনারের ব্যবহার আমরা একটু পরে দেখব। তো এখানে কি বলছে? কমন নাউন কোনো সেন্টেন্সে কখনো একা বসবে না। হয় সে ডিটারমাইনার আর্টিকেল নিয়ে বসবে, না হয় কমন নাউন প্লুরাল হবে। এটা আমরা একটু দেখি, যেমন এক্সাম্পল দেখতে পারি। আই নো দা বয়, এখানে আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন। আই নো দা বয়, আই লাইক দা টিচার। এখানে দেখেন দি রয়েছে। এই বয় বললে বালক, এই বালক কি? বালকটা নিশ্চয়ই কমন নাউন। তো এখানে কি বলছে? এই কমন নাউন কিন্তু কখনো সেন্টেন্সে একা বসে না। এখানে কি আই নো বয় হয়? কখনো হয় না। আই নো দা বয়, আই নো দা বয়, আমি বালকটিকে চিনি। এখানে দেখেন বয়ের আগে কিন্তু একটি আর্টিকেল দা বসেছে। তারপর কি হলো? আর কখনো কখনো আবার প্লুরাল হবে, যেমন আই আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। এখানে দেখেন দা পোয়েট কিন্তু বলা হয়েছে। তবে এই বাক্যগুলো কখনো এভাবে লেখা যাবে না। আই নো বয় এটা হবে না, এটা ভুল বাক্য। আই নো বয় এটা কিন্তু একটি ভুল বাক্য। আই লাইক টিচার, আই লাইক টিচার এটা ভুল। আই অ্যাপ্রিসিয়েট টিচার। তবে এই বাক্যগুলো কখনো কখনো এভাবেও লেখা যেতে পারে, আই লাইক বয়েজ। এই যে কমন নাউন এখানে প্লুরাল হয়ে গেল। এখানে কি বলছে? আমার এই নোট বলছে, দেখেন এই যে নোট, আমি এটা একটু কালার করি। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। কমন নাউন কখনো কোনো সেন্টেন্সে একলা একলা বসবে না। হয় সে ডিটারমাইনার অথবা আর্টিকেল নিয়ে বসবে, অথবা কমন নাউন প্লুরাল হবে। এখানে দেখেন কমন নাউন একা বসেছে, আই লাইক বয়েজ। কিন্তু এখানে আমি বয় বসাতে পারিনি, এখানে আমার বয়টাকে প্লুরাল করতে হয়েছে। আই লাইক বয়েজ, আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস। তো এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। তবে এই বাক্যগুলো কখনো এভাবে লেখা যেতে পারে, প্লুরাল করে লিখতে হবে। কমন নাউন যদি আপনি কখনো আর্টিকেল ছাড়া বসাতে চান, আপনাকে প্লুরাল করে দিতে হবে। আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আই লাইক বয়েজ, এইভাবে আমাদেরকে দিতে হবে। তো কমন নাউনের পরে আমরা এরপর আসবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন শব্দের অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন শব্দের অর্থ কি হবে? সমষ্টিবাচক বিশেষ্য। হ্যার ইউ ক্যান সি,
কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সমষ্টি শব্দের অর্থ যোগফল, অর্থাৎ এক, অনেক, একসঙ্গে অনেক বুঝাবে। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। প্রাণীর কি বোঝায় বলেন তো? সমষ্টিকে বোঝায়। এটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। যেমন ক্লাব, ক্লাব মানে হচ্ছে সংঘ। আর্মি, ক্লাস, ফ্যামিলি। একজন মানুষ নিয়ে কখনো ফ্যামিলি হয় না, একজন মানুষ নিয়ে কখনো ক্লাব হয় না। আর্মি অর্থাৎ সৈন্য দল, কখনো এখানে দলই বুঝাচ্ছে, একজন নিয়ে তো কখনো দল হয় না। ক্লাস, ক্লাস মানে কি? ক্লাস, শ্রেণী, শ্রেণী। তো এখানে কখনো একজন নিয়ে এটা হয় না, অর্থাৎ একটা সমষ্টি বা অনেকগুলোর সংযোজন এখানে বুঝাবে। দ্যাটস কল্ড কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। ইংলিশে কি বলছে? কালেকটিভ নাউন ইজ, কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রিফার্স টু আ গ্রুপ। দেখেন, এই যে গ্রুপ মানে দল, অফ থিংস, পার্সনস অর অ্যানিম্যালস। অর্থাৎ এখানে একটা গ্রুপ দলকে বুঝাবে, পার্সনস মানুষ, অথবা অ্যানিম্যাল প্রাণী, মানুষ অথবা কোনো জিনিসের একটি সমষ্টিকে বুঝাবে। তাকে কি বলে? কালেকটিভ নাউন। শুধু বাংলা অর্থটা মনে রাখবেন, বাদ বাকি সংজ্ঞা এবং এক্সাম্পল অটোমেটিকলি আপনাদের ব্রেনে চলে আসবে। কালেকটিভ নাউনের বাংলা স্যার কি বলেছিল? সমষ্টিবাচক। ও, তাহলে সমষ্টিবাচক কেমন হয়? সমষ্টি মানেই তো যোগফল, অনেকগুলো বিষয়কে একত্রে বুঝাবে। যেমন আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবন, অর্থাৎ আমাদের ক্লাস বা শ্রেণী সুন্দরবন ভ্রমণে গিয়েছিল। দেখেন এখানে ক্লাস। বাংলাদেশি আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন দা ইউএন মিশন, অর্থাৎ বাংলাদেশ সৈন্য দল বা বাংলাদেশ আর্মি ইউএন মিশনে একটা বৃহৎ বা বড় ভূমিকা পালন করছে, বা একটা বড় রকমের দায়িত্ব পালন করছে। ইজ ডুইং আ গ্রেট জব। ইচ টিম কন্টেইনস 11 প্লেয়ার্স। ইচ টিম, প্রত্যেক টিম, কন্টেইনস 11 প্লেয়ার্স। অর্থাৎ এখানে কি বলছে? মোর এক্সাম্পল দেখেন, ক্যাটেল, ক্লাস, অডিয়েন্স, ম্যাস, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, ইটিসি। ম্যাস মানে কি জানেন? ভিড় বা জমায়েত বা জনগণ, ম্যাস। এটা মনে রাখবেন, MASS। সিমিলার সাউন্ডিং ওয়ার্ডের উপরে আমাদের একটা ক্লাস আছে, এখানে আমরা পাবো MASS, ম্যাস। আরেকটি আছে মেস, MESS। ছেলেরা দেখবেন, মেয়েরা স্টুডেন্ট লাইফে অনেকে আমরা মেসে থাকি। MESS, এই মেস শব্দের অর্থ কি পারবেন কেউ? তো এই যে যে বিষয়গুলো আমি বললাম, সিমিলার সাউন্ডিং ওয়ার্ড বা এই যে কমন নাউন, কালেকটিভ নাউন, এই বিষয়গুলো কি সবার মোটামুটি বুঝতে পারছেন? আর এই যে বিষয়টা এখানে বললাম, ম্যাস আর মেস, মেস মানে কি বলতে পারবেন কেউ? এনিওয়ান ক্যান সে? MESS, মেস। আনমিউট ইউর মাইক্রোফোন প্লিজ। হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো এখানে কি বললাম? এখানে বললাম হচ্ছে, হ্যাঁ, তো এখন আমরা যে বিষয়টা শিখবো, জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, এখানে দেখেন আমি কোথায় ছিলাম জানি, এখানে আমি যেটা বললাম, এই যে যে বিষয়টা সেটা হচ্ছে MASS, এটা ভিড় বা জনগণ বা জমায়েত। আর MESS, এই মেস শব্দের অর্থ হচ্ছে, আমরা মেসে থাকি না, এটার বাংলা হচ্ছে জগা খিচুড়ি। এটা দেখবেন ডিকশনারিগত মিনিং। অর্থাৎ মেসে যারাই থাকে, ওইখানে পরিবেশটা কিন্তু ওইভাবে গোছালো থাকে না, এই জন্য ওর নামটা হয়েছে মেস। একসঙ্গে এক রুমে 3-4 জন বা টোটাল 10-12 জন বর্ডার করে একটা থাকার জায়গা তৈরি করা হয়, এটাকে ইংলিশে বলা হচ্ছে মেস। আর এটা হচ্ছে mess। তারপর দেখেন, তো আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা শিখলাম হচ্ছে কালেকটিভ নাউন, যেটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি ইত্যাদি। কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রিফার্স টু আ গ্রুপ থিংস, পার্সনস অর অ্যানিমালস। এক্সাম্পল দেখলাম ক্লাস, আর্মি, টিম ইত্যাদি। মোর এক্সাম্পলের ভিতরে আরো কি দেখেছি দেখেন, মোর এক্সাম্পলের ভিতরে এখানে কি কি আছে? মোর এক্সাম্পলের ভিতরে অর্থাৎ আমরা আরো দেখতে পেলাম, যেমন ক্যাটেল, গবাদি পশু, গবাদি পশুর দল, ক্লাস, অডিয়েন্স, ম্যাচ। তারপর আরো কি কি আছে দেখেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স, ম্যাচ, জুরি, ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ ইত্যাদি। পুলিশ বলতে কিন্তু একজন পুলিশকে বোঝায় না, এখানে পুলিশ সমগ্র পুলিশ বাহিনীকে বোঝাচ্ছে। তারপর দেখেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন একেবারে সহজ, এটার অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এটার অর্থ কি হবে? বস্তুবাচক বিশেষ্য।
এটা আমরা একটু খুব সহজে শিখতে পারবো। যে নাউন দ্বারা যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এগুলা কিন্তু আমরা ওজন করি। আমরা কি কখনো এই দুধ কি গুনে গুনে কিনতে পারি? আমরা এয়ার, ক্লথ, কাপড় চোপড়, সিলভার, আয়রন, গ্লাস, গোল্ড, এগুলো কিন্তু আমরা কি বলছে, যে নাউন দ্বারা যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাকে কি নাউন বলবে? ম্যাটেরিয়াল নাউন বলবে। ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। এই প্রথম বাক্যটাই মনে রাখবেন। ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, ইটস সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট ক্যান নট কাউন্ট। অর্থাৎ আমরা এটা কি করতে পারি? দেখতে পারি, টাচ করতে পারি, কিন্তু গণনা করতে পারি না। আমরা কি এয়ার, বাতাস গণনা করতে পারি? মিল্ক কি গণনা করতে পারি? একটা মিল্ক, দুইটা মিল্ক, এটা ওজন করতে হয় 1 লিটার বা 1 কেজি। আয়রন কি, লোহা কি কখনো আমরা দোকান থেকে লোহা কি গণনা করে কিনি? একটি লোহা, দুইটি লোহা, এটা আমরা ওজন করে কিনি। তাই বলেছে যে নাউন দ্বারা যার ওজন আছে, গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এটসেট্রা। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন is an uncountable noun. It is substance or material that we can see and touch but cannot count. কিন্তু আমরা এগুলো গণনা করতে পারি না। You can purse a gold ring for your sister. এখানে গোল্ড রিং, এই যে গোল্ড শব্দটি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। We may attain salt from sea water. তারপর কি বলছে? কটন ড্রেস ইজ মাই ফেভারিট। কটন ড্রেস ইজ মাই ফেভারিট, এখানে কটন কখনো গোনা যায় না, এটা ওজন করা যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য বা ম্যাটেরিয়াল নাউন। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেমন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনটার সংজ্ঞা হচ্ছে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। বিউটি মানে সৌন্দর্য। আমরা যদি বলি মেয়েটির সৌন্দর্য আছে, এই যে সৌন্দর্য, এটা কিন্তু কখনো, এটা জাস্ট উপলব্ধি করতে হয়। কাইন্ডনেস, একটি মানুষ আপনার প্রতি দয়া প্রদর্শন করলো, এই দয়া কিন্তু কখনো ধরে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না, গণনা করা যায় না, এটা উপলব্ধি করতে হয়। অ্যাঙ্গার, রাগ, আমি যখন রেগে যাই, আমার ভিতরের ওই রাগটা কিন্তু দেখা যায় না। এগুলা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম ইত্যাদি অবস্থা প্রকাশ করা হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, এটসেট্রা। অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সপ্রেস আইডিয়া, এটা কখনো কখনো একটা আইডিয়া প্রকাশ করে, ফিলিংস একটা অনুভূতি দেয়, রিয়েলাইজেশন উপলব্ধি দেয়, অ্যান্ড কোয়ালিটিস দ্যাট উই ক্যান সি, টাচ, হিয়ার, টেস্ট অর স্মেল। উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমাজিন ইট বাট ক্যান্ট ইভেন সি। আমরা এটা কল্পনা করতে পারি, বাট আমরা কখনো এটা দেখতে পারি না। ইটস আ ফিলিং, নট আ ফিজিক্যাল থিং। ইটস আ ফিলিং, নট আ ফিজিক্যাল থিং, এটা একটা অনুভূতি, এটা শারীরিক কোনো বিষয় না। আমি যদি বলি লোকটির ভিতরে সততা আছে, কি বললাম? লোকটির ভিতরে সততা আছে। এই সততা, যেটাকে বলা হচ্ছে অনেস্টি, এটা কখনো হাত দিয়ে ধরে দেখা যায় না, স্পর্শ করা যায় না। তো এইটাকে বলা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট। মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। তোমার প্রতি আমার যে ভালোবাসা, এই ভালোবাসাটা কখনো পরিমাপ করা যায় না। আই মাই লাভ ফর ইউ ক্যান্ট বি মেজার্ড। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। তার যে দয়া, এটা তার আসল সৌন্দর্য। এই কাইন্ডনেস কিন্তু কখনো দেখা যায় না বা ধরে দেখা যায় না, উপলব্ধি করতে হয়। কাইন্ডনেস শব্দের অর্থ হচ্ছে কি? তারপর দেখেন দয়া। হার বিউটি মেক্স মি ক্রেজি। এই যে বিউটি শব্দটি, এই বিউটি শব্দ সৌন্দর্য, এটা উপলব্ধি করতে হয়। এটা কি করতে হয়? উপলব্ধি করতে হয়। তো এগুলো কিন্তু সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউন, গণনার ভিত্তিতে নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়।
আমরা সবাই কম বেশি এটা জানি। গণনার ভিত্তিতে নাউনকে দুভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। অর্থাৎ গণনাযোগ্য নাউন, আরেকটি হচ্ছে অগণনাযোগ্য। কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায়, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবিল, মোবাইল, ক্যাট, ম্যান, কাউ, এটসেট্রা। অর্থাৎ এগুলা কিন্তু সব গণনা করা যায়। খুব ইজি অ্যান্ড সিম্পল একটা বিষয়। কাউন্টেবল নাউন কি? যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। দেখেন, প্রথম বাক্য বলেছিলাম যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। এই একটি মাত্র কথাকে ভেঙে ভেঙে কত জায়গায় নিয়ে গেলাম। এই নাউন কত প্রকার, শেষে আবার এসে দেখলাম যে এই নাউনকে আবার গণনার ভিত্তিতে নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়। ওর উপরে ছিল হচ্ছে নাউন 5 প্রকার: কমান, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এখানে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কাউন্টেবল নাউন, গণনাযোগ্য নাউন, যে নাউনকে গণনা করা যায়। আর যেমন এ ক্যাট, টু ক্যাটস, টু হাউস, থ্রি ম্যান ইত্যাদি। এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনটা কেমন হয়? যে নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। তাকে কোন নাউন বলে? আনকাউন্টেবল নাউন বলে। যে নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল বলে। যেমন রাইস, এই রাইস কি গণনা করা যায়? একজন আমাকে বলছে যে স্যার রাইস তো গণনা করা যায়, একটি দুইটি চাউল। তো আমরা ভাত খাওয়ার সময় কি গণনা করে খাই? নিশ্চয়ই খাই না। এটা আমরা কিন্তু, রাইস এখানে কি করতে হয়? গণনা করা যায় না। অর্থাৎ এগুলো পরিমাপ করা যায়, ওজন করা যায়। এগুলাকে হচ্ছে আনকাউন্টেবল নাউন বলে। রাইস, ওয়াটার, এয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, প্যাশেন্স, নিউজ, সিনারি, মিউজিক, লেইজার, এগুলো সব, এগুলা কিন্তু সব আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। দেখেন, এই যে যে শব্দগুলা বললাম না, কখনো কখনো এই আনকাউন্টেবলকে আবার কাউন্টেবল করা যায় বিশেষ কোনো ফ্রেজ ব্যবহার করে। যেমন অ্যাডভাইস, এটা কিন্তু স্বাভাবিক নিয়মে আনকাউন্টেবল নাউন। এইটাকে আমি কাউন্টেবল করে দিতে পারি কিভাবে? দেখেন, আ পিচ অফ অ্যাডভাইস অথবা এ বার অফ সোপ। এ বার অফ সোপ, এ পিচ অফ অ্যাডভাইস। তারপর কি? ফার্নিচার, আ পিচ অফ ফার্নিচার। এমনি মানে সাধারণ নিয়মে এই ফার্নিচার কিন্তু কখনোই এটা মানে কাউন্টেবল করা যায় না, কিন্তু যখন এ পিচ অফ আমি যুক্ত করে দিলাম, অর্থাৎ একটি ফার্নিচার বা এক টুকরা ফার্নিচার, তখন কিন্তু এটা আনকাউন্টেবল থেকে কাউন্টেবল হয়ে গেল। আনকাউন্টেবল থেকে কি হলো? কাউন্টেবল। যেমন ব্রেড, আ পিচ অফ ব্রেড। নিউজ, আ পিচ অফ নিউজ। মেইনলি 8 টাইপস অফ নাউন্স আর আনকাউন্টেবল। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবেন। দেখেন, এই জায়গাটা আমাদের খুব সুন্দরভাবে একটু মনে রাখতে হবে। কোন জায়গাটা? এখানে আমি কি বলছি? লিকুইড অর্থাৎ তরল পদার্থ, ওয়াটার, মিল্ক, অয়েল, এটা কিন্তু সর্বদা আনকাউন্টেবল হয়। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, এটসেট্রা। তারপর কি দেখেন, পাউডার এন্ড গ্রেইনস অর্থাৎ রাইস, স্যান্ড, হুইট। এই বিষয়টা আজকেই কিন্তু পড়ে ফেলবেন যে মেইনলি 8 টাইপস অফ নাউন্স আর আনকাউন্টেবল নাউন্স। প্রধানত 8 প্রকার নাউন আনকাউন্টেবল হয়। এই 8 প্রকার কি কি? লিকুইড, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, পাউডার এন্ড গ্রেইনস, mass nouns, natural phenomena, stop of being, feelings, গ্যাস। গ্যাসের ভিতরে কি কি আছে? অক্সিজেন, এয়ার। লিকুইডের ভিতরে কি কি আছে? ওয়াটার, মিল্ক। পাউডারের ভিতরে কি কি আছে? পাউডার এন্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, হুইট। তারপর দেখেন, সরি, ফিলিংস, যেমন অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথিওজিজম, অর্থাৎ যেগুলো আমাদের অনুভূতি। তো এই 8টি আইটেম মূলত আনকাউন্টেবল নাউন হবে। তো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা ছিল, কিন্তু আশা করি এই যে শীট বা এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে যা কিছু বুঝালাম, এরপর আর কখনো কোনো সমস্যা থাকার কথা না। যে কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে সাধারণত গণনা করা যায় না, ওজন দ্বারা পরিমাপ করা হয়, তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, রাইস, হেয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, এটসেট্রা। আনকাউন্টেবল নাউনকে ফ্রেজ বসিয়ে কখনো কখনো কাউন্টেবল করা যায়। যেমন শুধু যদি অ্যাডভাইস বলি, এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু আমি যদি বলি আ পিস অফ অ্যাডভাইস, এটা কিন্তু এক টুকরা বা একটি অ্যাডভাইস, এটা কিন্তু কাউন্টেবল হয়ে গেল। ফার্নিচার, আ পিস অফ ফার্নিচার, এই ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল থাকে। কিন্তু যখন আমি বলবো
পিস অফ ফার্নিচার, তখন কিন্তু এটা ফার্নিচার তখন আর আনকাউন্টেবল থাকলো না, কাউন্টেবল হয়ে গেল। অর্থাৎ এখানে আমাকে মনে রাখতে হবে যে গণনার উপর ভিত্তিতে নাউনকে দুভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? দুভাগে ভাগ করা যায়। আরেকটি বিষয় হচ্ছে এখানে নাউনকে ক্লাসিফাইড করা যায় কয় ভাগে? পাঁচ ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউন সম্পর্কে আমি এতক্ষণ আপনাদের যা যা কিছু বললাম, কিছু কি আপনারা বুঝতে পারছেন? নাউন সম্পর্কে কারো আর কোনো ভুল ধারণা বা নাউন কি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে বলেন, এখানে আমি সেই বিষয়টা আবারও একটু বুঝিয়ে দিব। আরাধ্যা, বলো। আনমিউট ইউর মাইক্রোফোন প্লিজ। Yes, sir. নাউন সম্পর্কে আমি যা কিছু বুঝালাম, এটা আর কোনো সমস্যা আছে? নাউন কাকে বলে বা নাউন কেমন দেখতে? নাউন হচ্ছে এই পার্টস অফ স্পিচের ভিতরে যে আট প্রকার রয়েছে, এই আট প্রকারের ভিতরে সর্বপ্রথম, অর্থাৎ এই আটে ভাইয়ের ভিতরে সব থেকে বড় ভাই হচ্ছে নাউন। এই নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পাঁচ ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, মনি আক্তার, আপনি কি বলবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা? মনি আক্তার, বুঝতে পারছেন? এখানে ক্লাস করছেন তো? মনোযোগ আছে নাকি অন্য কোনো দিকে কাজ করছেন আপনি? আচ্ছা, থ্যাংক ইউ। প্রশ্ন করবেন, এখানে আমাকে প্রশ্ন করবেন যে স্যার এই জায়গাটা বুঝিনি। তো আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা নিলাম। পার্টস অফ স্পিচের ভিতরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে এই আট প্রকার, অর্থাৎ যে নাউন থেকে শুরু করে আমরা প্রথমটি দেখলাম হচ্ছে নাউন। দেখেন, প্রথম ক্লাসে আমরা একটু পরিচয় নিয়েছিলাম পার্টস অফ স্পিচটা মূলত কেমন হয়। পার্টস অফ স্পিচের ভিতরে আমরা প্রথমে শিখলাম নাউন, তারই ধারাবাহিকতায় আমরা এখন একটু দেখব প্রোনাউন। আমরা দেখব হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে, নাউন শব্দের অর্থ হচ্ছে নাম, আর প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। নাউন শব্দের অর্থ হচ্ছে নাম, আর প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। দেখেন, স্পোকেন ইংলিশের জন্য অনেকেই শুধু পাগল হয়ে যায়, স্যার কথা বলতে পারবো কবে, স্যার এটা শিখান, স্যার ওইটা শিখান। এখানে 10 তলা একটা বিল্ডিং এ উঠতে গেলে আপনি যদি এই স্টেয়ার, সিঁড়ি বেয়ে সিঁড়ি ধাপে ধাপে না ওঠেন, আপনি যদি লিফটে করে উঠে চলে যান, লিফট অনেক সময় ছিঁড়ে পড়তে পারে। অর্থাৎ এখানে আমাকে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে কিন্তু আমাকে 10 তলায় পৌঁছাইতে হবে। এই লেখার জন্য কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, লেখার সময় গিয়ে কিন্তু আপনি আটকে যাবেন। প্রচুর পরিমাণে ভুল হবে আপনার একটা প্যারাগ্রাফের ভিতরে। যদি 10 মার্ক হয়, স্যার সেখানে আপনাকে -10 দিবে। এত পরিমাণে বানান ভুল যাবে এবং সেন্টেন্স ভুল যাবে। তো এই ভুলগুলো যেন আমাদের না হয়, তার জন্য আমাদেরকে কি করতে হবে? গ্রামারের এই ভুলগুলা করতে হবে। কয়েকটি 20 থেকে 30টি ক্লাস করেন, তারপর দেখবেন দেখবেন আপনার ভিতরে কনফিডেন্স চলে আসছে। ভার্বের ক্লাসটা যখন করাবো, 3 থেকে 4টি ক্লাস হবে শুধু ভার্বের উপরে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভার্বের পরিবর্তন শিখলেই, পার্টস অফ স্পিচ এবং কিছু প্যাসিভ মুড বা ভয়েস চেঞ্জ শিখলেই ইংলিশের প্রায় 80 থেকে 90% আপনার কভার করা হয়ে যায়। বাদ বাকি বিষয়গুলো ধীরে ধীরে, এবং ওগুলো আপনি নিজেও কভার করতে পারবেন। তো কি বলছে? প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি, কিসের পরিবর্তে বলেন তো? নামের পরিবর্তে ব্যবহার করি, তাকে কিন্তু প্রোনাউন বলে। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ কি বলেন তো? সর্বনাম। দেখেন, অর্থাৎ আমি যদি এখানে একটা উদাহরণ দেই, বললাম আহ রনি ভালো ছেলে, রনি নিয়মিত স্কুলে যায়, রনির হাতের লেখা ভালো, রনি ভালো গান গাইতে পারে, রনি ভালো আহ, ছবি আঁকতে পারে, রনি ভালো ফুটবল খেলতে পারে, রনি খুব দেখতে সুন্দর, রনি অনেক লম্বা। এই বারবার যদি রনি বলতে থাকি, দেখবেন এই বাক্যগুলা কিন্তু একটু শ্রুতি কটু হয়, এটা শুনতে ভালো লাগে না, যে বারবার কেন রনি বলছে। তো আমি একটি বার মাত্র রনি ব্যবহার করব: রনি একজন ভালো ছেলে। তারপর বলবো সে নিয়মিত স্কুলে যায়, সে ভালো গান গাইতে পারে, সে ভালো ফুটবল খেলতে পারে, সে ভালো মাছ ধরতে পারে। এই রনির পরিবর্তে আমি একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড, একটা পরিবর্তিত শব্দ ব্যবহার করেছি, যেটাকে বলা হচ্ছে হি। রনি বারবার ব্যবহার না করে তার পরিবর্তে আমি ব্যবহার করলাম হি। এই হিটাকে বলা হচ্ছে প্রোনাউন, দ্যাট ইজ কল্ড সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। যে সকল শব্দ, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি, তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলে। ইন ইংলিশ, ইন ইংলিশ কি হবে ডেফিনেশনটা? দা ওয়ার্ড
which we use instead of noun is called a pronoun. A pronoun always replaces a noun. খুব ভালোভাবে একটু দেখবেন এখানে, দা ওয়ার্ড হুইচ উই ইউজ, যে শব্দটা আমরা ব্যবহার করি, ইনস্টিয়েড পরিবর্তে, অফ নাউন নাউনের পরিবর্তে, ইজ কল্ড প্রোনাউন। আ প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস আ নাউন, অর্থাৎ প্রোনাউন সর্বদা নামের পরিবর্তে বসে। এক্সাম্পল দেখবো, করিম ইজ আ গুড বয়, এখানে করিম একটি নাউন। করিম ইজ আ গুড বয়, করিম একজন ভালো বালক। তো এখানে করিম শব্দটি, এটা কি হলো, এটা কি হলো বলেন, এটা হলো নাউন। কিন্তু দ্বিতীয় বাক্যে, আমি প্রথম বাক্যে লিখেছি করিম ইজ আ গুড বয়, এখানে পরের বাক্য লিখলাম হি গোস টু স্কুল এভরিডে। দেখেন, করিমের পরিবর্তে দ্বিতীয় বাক্যে আমি এখানে করিম দিলে দিতে পারতাম করিম গোস টু স্কুল এভরিডে। কি বললাম, করিম গোস টু স্কুল এভরিডে, অর্থাৎ করিম নিয়মিত স্কুলে যায়। করিম কি করে, নিয়মিত স্কুলে যায়। এখানে তৃতীয় বাক্যে আমি আবার বললাম করিম রিডস ইন ক্লাস 10, করিম রিডস ইন ক্লাস 10, অর্থাৎ করিম দশম পড়ে, দশম শ্রেণীতে পড়ে। এখানে আমি প্রথম বাক্যে শুধু করিম ব্যবহার করেছি, করিম ইজ আ গুড বয়, করিম একজন ভালো ছেলে, ভালো বালক। এইখানে করিম নাউন, আর সেই করিমের পরিবর্তে আমি যে বাকি দুইটা সেন্টেন্স রয়েছে, এখানে আমি করিমের পরিবর্তে হি ব্যবহার করেছি। করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল এভরিডে, হি রিডস ইন ক্লাস 10, হি রিডস ইন ক্লাস 10। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, এখানে করিমের পরিবর্তিত যেটা শব্দ, দা ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টিয়েড, এইটা দেখেন আমি একটু হাইলাইট করলাম। ইনস্টিয়েড শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। Instead of noun is called pronoun. A pronoun always replaces a noun. A pronoun always replaces a noun. অর্থাৎ প্রোনাউন সর্বদা নাউনের পরিবর্তে বসে। কিসে বসে, পরিবর্তে বসে। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসাবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করব। কি ব্যবহার করব, হি। এখানে যদি কোনো মেয়ে মানুষের নাম থাকতো, তাহলে আমরা এখানে প্রোনাউন হিসাবে সি ব্যবহার করতে পারতাম। তেমনি ভাবে বিভিন্ন ধরনের নাউন অনুযায়ী প্রোনাউন বসাতে হবে, এটা আমরা ডিটেলস দেখব। তেমনি ভাবে বিভিন্ন ধরনের নাউন অনুসারে এখানে প্রোনাউন বসানো যেতে পারে। আমার কথা কি এতটুকু বুঝতে পারছেন মিস্টার ফজলুল করিম সাহেব? ধন্যবাদ, আপনি যে বুঝতে পারছেন, সুদূর আমেরিকা থেকে আমার ক্লাসটা করছেন, অনেক ধন্যবাদ। এবং আপনি যেন হংকং, সরি হংকং থেকে, হ্যাঁ। তো আমার প্রত্যেকটা ক্লাস এইভাবে এনজয়েবল হবে, এবং আমি যথেষ্ট পরিশ্রম করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে একটু স্টপ করাবেন, প্রশ্ন করবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করব। এবং এইটা রিটেন ইংলিশের ক্ষেত্রে, আপনি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলো না জানলে কিন্তু কথা বলা যাবে না। অর্থাৎ এই গ্রামার একটা ব্যাচ যখন শুরু করি, ঠিক এভাবেই শুরু করি। যখন প্রেজেন্টেশন দিবেন, আইএলটিএস কিউ কার্ড টপিক ভেঙে ভেঙে বুঝাই দিব। আইএলটিএস যারা দিতে চান তাদের জন্য এই কোর্সটি কিন্তু খুব সহায়ক হবে। তো আমরা কোথায় ছিলাম, প্রোনাউন, অর্থাৎ তেমনি ভাবে বিভিন্ন ধরনের নাউন অনুযায়ী প্রোনাউন বসতে পারে। দেয়ার আর সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন। দিজ আর দেখেন, এইখান থেকে আমি শুরু করব। পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং শেষে একটি এখানে নতুন সংযোজন করেছি, ইন্টেন্সিভ প্রোনাউন। এটা কিছুটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো, এটা আমরা ধীরে ধীরে যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো। So here you can see, at first we will learn about personal pronouns. দেখেন পার্সোনাল প্রোনাউনটা কেমন হয়, খুব ভালোভাবে দেখবেন। নাউনটা যেভাবে বুঝতে পেরেছেন, আশা করি প্রোনাউনটাও সেইভাবে বুঝতে পারবেন। পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। কি বললাম, পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রিফার টু আ সার্টেন পার্সন, থিংস অর গ্রুপ। আই, ইট, হি, দে, শি, উই অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রোনাউন্স। কি বললাম, আই, ইট, হি, দে, শি, উই অ্যান্ড ইউ আর পার্সোনাল প্রোনাউন্স। অর্থাৎ পার্সনের পরিবর্তে যেটা বসাতে পারি, পার্সোনাল প্রোনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায় বা এর পরিবর্তে বসে। এগেইন পার্সোনাল প্রোনাউন্স আর টু টাইপস, সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ, যে প্রোনাউনগুলা বাক্যে সাবজেক্ট হিসেবে বসে সেগুলাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে।
দেখেন আবার একটু আমরা বলি, কি বললাম, যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, যে প্রোনাউন গুলা বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেইগুলাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। দেখেন এইখানে আমরা প্রথমে পড়েছি হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের সংজ্ঞা পড়েছি, সংজ্ঞার পরে আমরা আসলাম দি দেয়ার আর সিভারেল ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন্স। সেই কাইন্ডস গুলা কি কি? পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড ইন্টেন্সিভ প্রোনাউন। এগুলো আমরা কিন্তু দেখতেছি। তো প্রথমে আমরা দেখছি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ এখানে পার্সোনাল প্রোনাউনকে কিন্তু আবার দুভাগে ভাগ করা হয়েছে, সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন এন্ড অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলাকে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন বলে। কেমন দেখেন, প্রোনাউন্স ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স অর ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ মানে কি হবে? বাক্যাংশ। এই ক্লজের উপরে আমাদের ডিটেইলস ক্লাস আছে, ক্লজ, কন্ডিশনালস, এইগুলো কিন্তু আমরা শিখতে পারবো। Pronouns can be the subject of a sentence or clause. These pronouns are called subject pronouns. যেমন এখানে দেখেন, যদি বলি আই ইট রাইস, এখানে আইটা কি বলবেন? এই আই হচ্ছে প্রোনাউন, আবার এই আইটা হচ্ছে সাবজেক্ট। যদি বলি উই আর ক্যাচিং ফিশ, উই আর ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরিতেছি, এখানে উইটা কি? আপনি একভাবে বলতে পারেন স্যার উই হচ্ছে প্রোনাউন, আবার একটিভাবে বলা যায় উই হচ্ছে এখানে সাবজেক্ট। তো এইগুলাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন, এটা খুব ভালোভাবে দেখবেন। এই যে পার্সোনাল প্রোনাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অনেক গ্রামার বইতে এই সূক্ষ্ম বিষয়টা আপনি পাবেন না। তো এখানে যে শীটটা আমরা তৈরি করেছি, এটা কিলিপস এবং ব্যারনস্টোফেলে এটা আপনি পাবেন। পিকে দে বা ইসে পিসি দাসও হয়তো এটা এটা পাবেন সম্ভবত, যে পার্সোনাল প্রোনাউনকে দুভাগে ভাগ করা হয়েছে, সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন এন্ড অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন বলে। কি প্রোনাউন বলে? সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। আরাধ্যা, তুমি কি এগুলো নিতে পারছো? ভালোভাবে বুঝতে পারতিছো? মনি আক্তার, একটু কথা বলবেন প্লিজ, বলতে পারছেন? অবশ্যই ক্লাস শেষে শীট পাইবেন, শীট পাবেন না কেন? এখানে পিডিএফ মানে সঙ্গে সঙ্গেই দিয়ে দিব, ক্লাস শেষ পিডিএফ আপনাদের ঠিকানায় চলে যাবে, মানে লিংকে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। দেখেন এই যে খুব সূক্ষ্ম বিষয়, এগুলো ভালোভাবে যদি বুঝতে পারেন আপনি ইংলিশ মানে নির্ভুল ভাবে লিখতে পারবেন। আমাদের লেখার ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি থেকে যায়, সেই বিষয়গুলো আমরা কিন্তু এখানে সমাধান করতে পারবো। তো এই সাবজেক্ট, এই যে যেমন আমি যদি বলি উই আর ক্যাচিং ফিশ, এখানে উইটা কোন পার্টস অফ স্পিচ? এখানে উই বলতে হবে প্রোনাউন। আমি যদি বলি কোন প্রকার প্রোনাউন, এটা সাবজেক্টিভ প্রোনাউন। এটাকে কি প্রোনাউন বলা হয়? সাবজেক্টিভ প্রোনাউন। আই, উই, হি, শি, ইট, দে, এগুলা কিন্তু সব সাবজেক্টিভ প্রোনাউন। এইবার আমরা একটু দেখবো যে অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন কিভাবে অবজেক্ট হিসাবে কাজ করে, এটা আমরা একটু দেখবো। অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। কি বললাম? অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম। যেমন দেখেন অবজেক্ট প্রোনাউন গুলা হলো মি, আই থেকে এসেছে মি অর্থাৎ বিপরীত, উই থেকে এসেছে আস, হি থেকে এসেছে হিম, শি থেকে এসেছে হার, দে থেকে এসেছে দেম। তো এগুলা কি হলো? এগুলা কিন্তু সাবজেক্ট থেকে উৎপত্তি হয়েছে, এগুলাকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। কি বলা হচ্ছে? অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম। যেমন রাতুল লাভস হার, রাতুল লাভস হার, এইটা যদি আমি আরেকটু ভাবে সহজ করে আপনাদের বুঝাইতে পারি, কিভাবে বুঝাবো? আইট রাইস, এখানে আইটা কি? আই প্রোনাউন। কোন প্রকার প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। কোন প্রকার প্রোনাউন হবে? সাবজেক্টিভ প্রোনাউন। এখানে আমি লিখলাম আই, ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। এটা দেখেন আইট রাইস, এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে আই কি? আই হচ্ছে প্রোনাউন। কোন প্রকার প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। তো এই বাক্যে আমি আবারও একটি লিখলাম, এটা প্যাসিভ ভয়েসে করে দিলাম, আর আই সি ই, রাইস, just wait a minute, RICE, rice is eaten, EATEN, rice is eaten by me। এটা একটু দেখলে বুঝতে পারবেন। এখানে যে আইটা লিখেছি না, এই আই হচ্ছে সাবজেক্ট, কিন্তু এইখানে এই মি আমি কোথা থেকে আনলাম? প্যাসিভ মুডে। এই যে রাইস ইজ ইটেন বাই মি, এই মিটা আমি কোন জায়গায় পেলাম?
বলতে পারবেন? এই মিটা এসেছে মূলত, দেখেন এটা একটু বড় করি, এই মিটা এসেছে আই থেকে, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এর অবজেক্টিভ ফর্ম এই যে যেখানে যে শব্দগুলো আই থেকে মি, দেখেন এই এই লাইনটা একটু খেয়াল করবেন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, এখানে বলতেছি মি, আস, হিম, হার, দেম, এটসেট্রা। এগুলা কিন্তু সব অবজেক্টিভ প্রোনাউন এবং এগুলো সব অবজেক্টের ভূমিকায় রয়েছে। এগুলো কিসের ভূমিকায়? এখানে এই চারটি যদি ভালোভাবে দেখেন, আপনাদের এই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। পার্সোনাল প্রোনাউন, প্রথমেই দেখেন কি রয়েছে, সাবজেক্ট আছে আই, সাবজেক্ট আছে কি আই। এই আই এর অবজেক্টিভ ফর্ম কি জানেন? মি। ওই যে ভয়েস চেঞ্জে প্যাসিভ মুডে করলাম না, আই ইট রাইস, এইটা যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম তখন হয়ে গেল রাইস ইজ ইটেন বাই মি। এই মি আমি কোথায় পেলাম? এই মি হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম। আইটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এর পজিটিভ ফর্ম কি হবে জানেন? এর পজিটিভ ফর্ম আই, মি, এবং পজিটিভ ফর্ম হবে মাই। এবং পজিটিভ প্রোনাউন কি হবে? পজিটিভ প্রোনাউন হবে মাইন। পজিটিভ প্রোনাউন কি হবে? মাইন। এই কলমটি আমার, বা এটি আমার কলম, দিস ইজ মাই পেন। এখানে আমার বললে যখন পজেসিভ পজ বোঝাবে, পজেশন বা আমার ব্যক্তি মালিকানা বুঝাবে, তখন কিন্তু এখানে মাই ব্যবহার করতে হবে, দিস ইজ মাই পেন। কিন্তু যখন এখানে পজিটিভ প্রোনাউন হবে, এই কলমটি আমার, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাই লিখলে হবে না। আমরা কিন্তু এটাই লিখি, কিন্তু এটা ভুল। এটা কি লিখতে হবে? দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। তো আই থেকে পেলাম অবজেক্টিভ ফর মি, তার পজিটিভ অ্যাডজেক্টিভ পেলাম হচ্ছে মাই। পজিটিভ অ্যাডজেক্টিভ কি পেলাম? মাই। যেমন এটি আমার কলম, এখানে মাইটা কোন পার্টস অফ স্পিচ? এখানে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেননা ওই অ্যাডজেক্টিভের পরে দেখেন একটি নাউন রয়েছে, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এখানে পেনের বাম পাশে অর্থাৎ মাই আছে, এটি কার কলম? আমার কলম। এটাকে বলা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আই, মি, মাই। আর পজিটিভ প্রোনাউন কি? মাইন। পজিটিভ প্রোনাউন কি হবে? মাইন। আরো একটি রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ। মাই সেলফ, মাই সেলফ শব্দের অর্থ হচ্ছে আমি নিজে, নিজেই। এমন একটা বোঝায়, যখন ইন্টেন্সিভ প্রোনাউনটা বুঝাবো তখন এটা বুঝতে পারবেন। আই, মি, মাই, মাইন, মাই সেলফ। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। পজিটিভ প্রোনাউনে ইয়োর কি হয়? ইয়োর্স। এন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইয়োর সেলফ। তুমি নিজে, তুমি নিজে নিজেই কাজটি করেছিলে, সে নিজেই আত্মহত্যা করলো, বা আমি নিজেই কাজটি করলাম। এই ধরনের বাক্যগুলো যখন আমরা গঠন করব, তখন আমাদের এই চারটি কাজে লাগবে। এবং এই চারটি আরো সুন্দর করে পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। এটা একদিনে কিন্তু দেখেন, আমি প্রত্যেকটি ক্লাসে একটি কথা বলি, অনেক শিখলাম, অনেক, দুইটা তিনটা শীট একদিনে কমপ্লিট করে দিলাম, ক্লাস শেষে আমার ফলাফল হয়ে গেল জিরো। আমার মাথায় তেমন কিছু থাকলো না, আমি বেশি কিছু নিতে পারলাম না। এইটা ভালো, নাকি আমি অল্প কিছু শিখলাম, সেইটা যেন আমার কাজে লাগে, সেটা দিয়ে যেন আমি বাক্য তৈরি করতে পারি, সেটা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি, এইটা ভালো? কোন পথে আমরা হাঁটবো বলেন? অ্যাবসলিউটলি রাইট, থ্যাঙ্কস এ লট ফর ইওর অ্যান্সার। এইখানে আমরা কি বলবো, এখানে আমরা এই যে যতটুকু আজকে শিখলাম, পরবর্তী ক্লাসে ঠিক এইখান থেকে আবার শুরু করব। প্রোনাউন একটা বড় বিষয়, একদিনে আমরা পার্টস অফ স্পিচ ধারণা নিয়ে এসি, তারপরে আবার নাউন শিখলাম, প্রোনাউন আমরা অনেক দূর এগিয়ে গেছি। পরবর্তী ক্লাসে এই প্রোনাউন যেখান থেকে আমি যে পর্যন্ত আমি শেষ করছি, পরে এইখান থেকে আমি আবার শুরু করব। তো সবাই ভালো থাকবেন, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন, আমি কোয়েশ্চেন গুলো একটু নিই, বা হোয়াটসঅ্যাপে বলতে পারবেন। এখন কোনো কারো কোশ্চেন থাকলে একটু বলেন। মনি আক্তার, আরাধ্যা, কিছু বলবা? কোথাও আমি যা যা পড়ালাম আজকে, কোথাও বুঝতে কোনো ত্রুটি হয়েছে? বলেন মনি আক্তার, বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। বোঝেন? এই যে যেভাবে বুঝালাম, এই যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, এভাবে আগে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি দেখেন, আগে পড়ছেন ফ্লাকচুয়েশন একটু মানে ভাষা ভাষা ছিল, হ্যাঁ, কিন্তু এখন ক্লিয়ারলি বুঝে যান। আর এইভাবে কয়েকটা ক্লাস করেন আপনি একদিনে, তো অনেকেই ভর্তি হয়, বলে যে স্যার এ কি করাচ্ছেন, এগুলা তো পারি, স্পোকেনে চলে যান। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা শিশু কি একদিনে দৌড়ানো শেখে?
আপনি যখন সাইকেল চালানো শিখছিলেন একদিনে কিন্তু শেখেন নাই। সাঁতার কিন্তু একদিনে শেখা যায় না। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে একেবারে প্রাইমারি লেভেল থেকে যেভাবে শুরু করেছি এভাবে ছাড়া হয় না। স্পোকেন আপনাকে ওই খাঁচায় যে টিয়া পাখি বা ময়না পাখি, তাকে নির্দিষ্ট কিছু কথা শিখিয়ে দেওয়া হয়, তার বাইরে কিন্তু সে বলতে পারে না। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে ওই যে দেখবেন, এখানে দেখবেন ইউটিউবে অনেকেই কিন্তু আপনাকে কিছু রুল শিখায় দেয়, সামান্য কিছু টেকনিক দেখায় দেয়, বলবেন তারা চটকদার বিজ্ঞাপন দেয় যে এইভাবে কথা বলেন। আসলে শিকড় থেকে ভিতর থেকে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তো ওই পদ্ধতিতে আপনি কখনো আগাতে পারবেন না। এবং আমরা সেই ক্লাস 1 থেকে এই মাস্টার্স পর্যন্ত ওই ভুল পদ্ধতিতে চলে আসছি, যার কারণে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভিতরে কাঁচা থেকে যায়। এম আই রাইট? তো আমরা এই পদ্ধতিতে এগোবো। আমাদের এইভাবেই, আমরা যেভাবে ক্লাসটা কন্টিনিউ করছি এইভাবে সবাই ক্লাসটা একটু করবেন। আর আজ এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট।